গত 30শে ডিসেম্বর ভারতের সবচেয়ে সিক্রেট একটা বিমান যার নাম GB802 সেটা আচমকায় দিল্লি থেকে টেক অফ করে উত্তরপ্রদেশ বিহার পেরিয়ে একদম বাংলাদেশের সীমান্তে পৌঁছে যায়। এরপর যেমনটা আপনারা ম্যাপেও দেখতে পাচ্ছেন, ভারতের এই স্পাই বিমান আমাদের চিকেন নেকের আশেপাশে লাগাতার বাংলাদেশের ওপর কিছু নজরদারি করে আবারও দিল্লিতে ফিরে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিমান কোনো সাধারণ বিমান নয়, এটাকে অপারেট করে আমাদের গোয়েন্দা সংস্থা রয়ের তরফ থেকে। এই বিমান কিন্তু তখনই পাঠানো হয় যখন কোনো দেশের ওপর বিশেষ ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করে ওই দেশের খবর জানতে হয়। এখন ভারতের কী করছে সেটা আমি একটু পরে বলছি, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো একদিকে যখন আমাদের এই গোয়েন্দা বিমান বাংলাদেশের আশেপাশে ঘুরছিল, ঠিক তার পরের দিন বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান তার বয়ান সামনে আসে। যদি আপনারা ওনার পুরো ইন্টারভিউটা খুব ভালোভাবে শোনেন, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে উনি বর্তমান ইউনিট সরকারকে খোলা ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে যে ভারতের সাথে বেশি লাফালাফি করা ঠিক হবে। ওনার দাবি যে আমাদের যে করেই হোক ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, এবং যারা এই ধরনের ন্যারেটিভ তৈরি করছে যে ভারত আমাদের ওপরে ডমিনেট করছে সেটা ভুল, এবং এটা গিভ অ্যান্ড টেক রিলেশন, অর্থাৎ যেমনটা ভারত আমাদের থেকে ফায়দা নেয় আমরাও ভারতের ওপরেই নির্ভর করি। এখন আর্মি চিফের এই ধরনের টোনে কথা বলা খুব একটা স্বাভাবিক তো নয়, কারণ এটা ডিপ্লোমেসি। এখানে দুই দেশের যা ডিসিশন নেওয়ার সেটা দুই দেশের সরকার নেবে, আর্মির তো কোনো কাজ নেই। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের আর্মি আলাদা, ওরা যতক্ষণ কোনো সরকারের সাথে রয়েছে সে টিকে থাকবে, কারণ দেশের পুরো পপুলেশনটাই র্যাডিক্যাল, তাই এদেরকে কাউন্টারের জন্য আর্মির সাপোর্ট দরকার। কিন্তু যদি আর্মি সাপোর্ট তুলে নেয় সেই সরকারও কিন্তু বেশি দিন টিকবে না। তাই আর্মির কাজ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের পলিটিক্স। এখন এর মাঝেই আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের ভেতরে, যার ওপর ভারতীয় মিডিয়া নজর দেয়। কিন্তু আজ যা কিছু হচ্ছে, স্পেশালি বাংলাদেশের আর্মি চিফের এই বয়ানের পর, তাতে এটুকু তো কনফার্ম যে ভারত এখানে বড় গেম খেলছে, আর হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে আসা ভারতের এই গ্রেট প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ গত 9ই ডিসেম্বর আমাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত বাংলাদেশের লড়াইয়ের মাঝেই বাংলাদেশে গিয়েছিল, এটা তো আপনারা জানেন। কিন্তু ওই দিন বাংলাদেশে গিয়ে মোহাম্মদ ইউনিস আর বাকিদের সাথে ওনার সমস্ত যা মিটিং হওয়ার কথা সেটা ঠিক বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে শেষ হয়ে গেছে। এরপর সন্ধ্যে 7টা থেকে রাত 8:30 বা 9টা অবধি উনি বাংলাদেশের কোথায় ছিলেন তার কোনো অফিসিয়াল ডিটেলস মজুদ নেই, এবং বাংলাদেশের মিডিয়া গত 15ই ডিসেম্বর এই খবরটা পাবলিশ করেছিল যে ভারতের বিক্রম মিশ্রি কোথায় গায়েব ছিল এই কয়েক ঘন্টা কেউ জানেন। তো অফিসিয়ালি এর কোনো ইনফরমেশান মজুদ নেই যে উনি এক্স্যাক্টলি কোথায় গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের এই মিডিয়ার দাবি এখানে ভারতের বিদেশ সচিব 3 জন ডিপ্লোম্যাটের সাথে ঢাকায় বাংলাদেশ আর্মির যে সেনানিবাস রয়েছে ওখানে গিয়েছে, এবং এটা কিন্তু পুরো আনঅফিসিয়াল ছিল, যার আন্ডারে বাংলাদেশ আর্মির প্রধান ওয়াকারুজ্জামান আর বাকি জেনারেলদের সাথে একটা বন্ধ দরজায় মিটিং হয়। এখানে কি ডিল হয়েছে, কী বিষয়ে কথা হয়েছে সেটা একেবারেই গোপন। না বাংলাদেশের ইউনিট সরকারের প্রেস রিলিজ হয়েছে, না ভারতের তরফ থেকে এই বিষয়ে কোনো কথা বলেছে। অর্থাৎ আশা করি এখানে কী বিষয়ে কথাবার্তা হতে পারে তার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন। এবারে আপনারা খুব ভালোভাবে পুরো বিষয়টিকে বুঝুন। বাংলাদেশের আর্মি কিছুতে, লিটারালি আগেও বলেছি, ওরা কিছুতেই ভারতের বিরুদ্ধে যেতে রাজি না, যা বরাবরই ওদের স্টেটমেন্ট থেকে বোঝা যায়। কিছুদিন আগে যখন এই ধরনের একটা রিপোর্ট এসেছিল যে পাকিস্তানের আর্মির কিছু ব্যক্তি বাংলাদেশে মজুদ রয়েছে, তখন ওদের আর্মি সবার আগে এগিয়ে এসে এটাকে ডিনাই করে যে না, পাকিস্তানের কোনো ইনভলভ নেই, আর না বাংলাদেশের আর্মি পাকিস্তানের সাথে কোনো রকম জোট করে। কারণ বাংলাদেশের আর্মি খুব ভালোভাবেই জানে যদি ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় কী অবস্থা হবে, আর ভারত সরকার বরাবরই বাংলাদেশের আর্মিকে সাপোর্ট করে এসেছে, তাই ওরা এত বড় রিস্ক নেবে না ভারতকে। এখন প্রশ্ন আসছে, যদি এটাই হয় তাহলে বাংলাদেশের আর্মি শেখ হাসিনাকে তাড়িয়ে এই সরকার কেন এনেছিল? কিন্তু যদি আপনারা খুব ভালোভাবে বিষয়টিকে অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার আগে বাংলাদেশ আর্মির সাথে একটা মিটিং হয়। ওখানে দাবি করা হয় যে ভারতের তরফ থেকেও কোনো একজন প্রতিনিধি ছিল, সেটা কে ছিল কেউ জানে না, এবং ওই মিটিংয়ে ঠিক হয় যে হাসিনা এখন এখান থেকে সরে পড়বে, এটা আর্মি চিফের সাজেশন ছিল। সেই মতোই কিন্তু হাসিনাকে বিনা কোনো রিজাইন করে ওদের আর্মি সুরক্ষিত ভারতীয় এয়ারবেসে পৌঁছে দেয়, আর সেখান থেকে ভারতীয় ফোর্স ওনাকে দিল্লিতে নিয়ে যায়। ফলে যদি এটা বাংলাদেশ আর্মির রিজিম চেঞ্জ হতো
বা এই রিজিম চেঞ্জে বাংলাদেশের আর্মি ইনভলভ থাকতো, ওরা কিছুতেই হাসিনাকে পালাতেই দিত না। এবং খুব সম্ভবত ভারত অ্যাকচুয়ালি হাসিনাকে নিজে বাংলাদেশ থেকে সরিয়ে নেয় বাংলাদেশ আর্মির মদতে। এবং হাসিনা সরে গেলে ওদের আর্মি তারপরেই হাসিনার নিবাস থেকে সরে গেছে আর একটা রাস্তা খুলে দেয় জিহাদিদের আক্রমণে। তারপরের ছবিগুলো তো আপনারা দেখেছেন। অর্থাৎ এখানে একটা পুরো সিনারিও তৈরি হলো যে নতুন সরকার কিভাবে ক্ষমতায় এসেছে, বা বলা ভালো এটা সম্পূর্ণ অবৈধ সরকার। এই সরকার যা করবে তার জন্য কেউ ভারতকে দোষ দিতে পারবে না, কারণ এটা পুরোপুরি অ্যান্টি ভারত একটা সরকার। এতে তো ভারতের কোনো সাপোর্ট ছিল না। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে পুরো রিজিম চেঞ্জ হয়েছে, এরপর শেখ হাসিনা ভারতে এসে কী করা উচিত ছিল? আমাদের বিদেশ মন্ত্রণালয় থেকে ওনাকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করে এটা বলানো উচিত ছিল যে ফোর্সফুলি শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশের টেকওভার করা হয়েছে আর ভারত বাংলাদেশের সরকারকে মানে না। ন্যাচারালি এটাই প্রসেস, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো স্টেটমেন্ট আসেনি, না কোনো প্রেস কনফারেন্স হয়েছে। উল্টে আমাদের প্রধানমন্ত্রী মোদি নিজে কিন্তু ইউনিসকে সংবর্ধনা দিয়েছিল টুইটে। এখন আপনি একটু ভাবুন, যদি বাংলাদেশের আর্মি চাইতো বা ভারত সরকার চাইতো হাসিনাকে আরও কিছুদিন টিকিয়ে রাখতে, আপনাদের মনে হয় না যে হাসিনা ভারত থেকে সাহায্য চাইতো? আর ভারত সরকারের জন্য খুব একটা কি মুশকিল ছিল যে অতিরিক্ত সাহায্য পাঠানো ফোর্সের মাধ্যমে? এতে আমাদের ইন্টারেস্ট বেঁচে যেত এবং ফোর্সফুলি এই যে অ্যান্টি ভারত যে একটা আন্দোলন চলছে তাকেও দমানো যেত। কিন্তু খুব সম্ভবত আমেরিকা যেভাবে বাংলাদেশে ইন্টারফেয়ার করেছিল তার সুযোগে ভারত এখানে নিজের গেম খেলেছে। প্রথমত হাসিনা ভারতের সাথে ডবল গেম খেলতে গিয়েছিল। হাসিনা কী করতো, বাংলাদেশের র্যাডিক্যালদের খতম না করে ভারতকে ব্ল্যাকমেলিং করত। এবং ওনার আমলেও যদি খেয়াল রাখেন, হিন্দুদের অবস্থা খুব একটা ভালো ছিল না। দুর্গাপুজোর যে অ্যাটাক হয়েছিল সেটা তো হাসিনার কালেই হয়েছিল। তো উনি কী করেন, হিন্দুদের কাজে লাগিয়ে ভারতের সাথে ডিল করত, বা বলতে পারেন যে ভারতকে ব্ল্যাকমেলিং করত। ফলে ভারত যেটা চাইছিল হাসিনা থেকে, যে র্যাডিক্যালাইজেশনকে শেষ করে হাসিনা ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত নিক, সেখানে কিন্তু কোনো কাজ হয়নি গত 10 বছর। অর্থাৎ বর্তমান সরকার 10 বছর ধরে হাসিনাকে যে সাপোর্ট দিয়েছে পুরোটাই ফালতু গেছে। হাসিনা আমাদের জন্য একটা লায়াবিলিটি হয়ে গিয়েছিল, তাই হাসিনাকে টিকিয়ে রেখে ভারতের খুব একটা লাভ ছিল না। এখন যদি হাসিনা সরে আসার পর এই যে অ্যান্টি ভারত সরকার এসেছে তাদের কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখে, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই সরকার ওখানে ভারতের কাজকে সহজ করছে। প্রথমত বাংলাদেশের যে ইকোনমি তাকেও সম্পূর্ণ ধ্বংস করছে। আর বাংলাদেশের ইকোনমির মেরুদণ্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাকে কিন্তু ইউনিস মারাত্মকভাবে টার্গেট করছে এটা বলে যে এই ইন্ডাস্ট্রি হাসিনা আর আওয়ামী লীগের সদস্যদের কন্ট্রোলে রয়েছে, যার ফলে এই পুরো ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বাংলাদেশে এই ক্র্যাকডাউনের কারণে ভারতে শিফট করছে। অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে। এই ইন্ডাস্ট্রি ভাঙার পর আর কিছু বেঁচে থাকবে বলে তো মনে হয় না বাংলাদেশে সার্ভাইভ করার জন্য। এবং মোহাম্মদ ইউনিস ক্রমাগত যেভাবে লোন নিচ্ছে চারিদিক থেকে, তা কিন্তু ইভেনচুয়ালি বাংলাদেশের ওপর লোনের মাত্রা বাড়াচ্ছে। আর এই টাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। এটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে ইউনিস আর ওদের যে ইন্টারিম গভর্নমেন্টে বাকি যারা রয়েছে মানে স্টুডেন্ট, তাদের পকেটে, যাকে কাজে লাগিয়ে ওরা ডেফিনেটলি আমেরিকা বা ইউরোপের কোনো দেশে নিজেদের প্রপার্টি বানিয়ে নেবে যাতে এখান থেকে পালাতে। অন্যদিকে যদি আপনারা ভারতে দেখেন, ভারতে কি হচ্ছে, এই অ্যান্টি ভারত মুভমেন্টের আন্ডারে বাংলাদেশকে টার্গেট করে একটা অপারেশন লঞ্চ করেছে, যেখানে উত্তরপ্রদেশ, আসাম, দিল্লি, মধ্যপ্রদেশ মোটামুটি সব জায়গায় ক্র্যাকডাউন চালিয়ে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে ওদের দেশ। আর শুধু তাই নয়, যেহেতু ভারতেই অ্যান্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্ট চরমে রয়েছে, তাই মহারাষ্ট্রের মতন রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, যেখানে এনআরসি আনার পর বাংলাদেশি মুসলিমদের রাখা হবে আর তারপর এখান থেকেই ওদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে, যার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি তেমন একটা বিরোধ করছে। কারণ এর বিরোধ করার মানেই হলো বাংলাদেশকে সাপোর্ট দেওয়া। আর দেশের ভেতর যা সেন্টিমেন্ট, তাতে সেই পলিটিক্যাল পার্টির ব্যাপক লস হবে যদি ওরা বাংলাদেশের হয়ে কথা বলে। আর আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, যখনই কয়েক কোটির বেশি অবৈধ বাংলাদেশ যারা ভারতের মাটিতে রয়েছে ওরা বাংলাদেশে ফেরত যাবে, তারপর ওখানে যে কিয়স তৈরি হবে আপনি কল্পনাও করতে পারছেন না। দেশভাগের সময়কার পরিস্থিতি তৈরি হবে, তো তার দায় কে নেবে? ডেফিনেটলি ইউনিস সরকারকে নিতে হবে। আর যখন পরিস্থিতি মারাত্মক বিগড়ে যাবে, মোহাম্মদ ইউনিসকে বিশেষ কিছু করতে হবে না, আমেরিকার প্লেন নিয়ে আমেরিকা পালান। ওদের কোনো পলিটিক্যাল পার্টি নেই, আইডিওলজি নেই, আর না পরিবার রয়েছে বাংলাদেশে যাদেরকে বাংলাদেশের জনগণ টার্গেট করে। এবার আপনি জাস্ট ভাবুন যে বাংলাদেশের ইকোনমি শেষ, একমাত্র ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেটাও শেষ।
গোটা দেশে র্যাডিক্যাল মব, কাজকর্ম কিছু নেই, তার মাঝেই ভারত থেকে কয়েক কোটি বাংলাদেশিদের তাড়ানো হলো। কী পরিস্থিতি হবে? এরপর যে সরকার ক্ষমতায় আসবে তার কাছে এই সমস্ত কিয়সকে কাউন্টার করার একটাই উপায়, ভারতের শর্তে ভারতের সাথে ডিল কর, তা না হলে ওরা টিকতে পারবে না। আর এখানেই কাজে আসবে বাংলাদেশের আর্মি। এই কিয়স সামলে নতুন সরকারকে বসানো বাংলাদেশের আর্মির দায়িত্ব। যাকে আর্মি সাপোর্ট দেবে বা যে সরকারের সাথে মিলে আর্মি কাজ করবে একমাত্র সেই সরকারই বাংলাদেশে টিকবে, তা না হলে নতুন সরকারেরও হাসিনার মতনই অবস্থা হবে। আর ভারত সম্ভবত তার জন্যই প্রিপারেশান নিচ্ছে, কেননা আমাদের এই যে গোয়েন্দা বিমান বাংলাদেশের বিরুদ্ধে মোতায়েন হয়েছে, এর কাজ কি জানেন? এটা বাংলাদেশের সমস্ত রাডার ইনস্টলেশন, এর লোকেশন থেকে শুরু করে পুরো এরিয়ার ম্যাপিং করবে। এছাড়াও বাংলাদেশের কমিউনিকেশন ইন্টেলিজেন্স, মানে ওদের দেশের টপ অফিসিয়াল, নেতা বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কমিউনিকেশনকে ভারত এখান থেকে ট্র্যাক করবে। তারপর তাকে ডিকোড করে নজর রাখবে যে কে কী ধরনের কথাবার্তা বলছে, বড় নেতাদের কী প্ল্যান হচ্ছে, বা ভারতের বিরুদ্ধে কোন কোন ধরনের চক্রান্ত চলছে। এই রকম প্রচুর ইন্টেলিজেন্স কালেক্ট করা হবে, আর তাকে কাজে লাগিয়ে ভারতীয় র নিজেদের কাজ করবে বাংলাদেশ। এখন বাংলাদেশের র কী করবে সেটা নিশ্চয়ই সরাসরি বলবে না, ওটা গোপনেই হবে, না সরকার মুখ খুলবে আর না রয়ের তরফ থেকে। আর যদি আপনারা এই জিওপলিটিক্সে খুব ভালোভাবে নজর রাখেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন এইভাবে ভুটানে কাজ হয়েছে। ভুটানের যে আগের সরকার সে তো চীনের সাথে ডিল করতে চাইছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কাতেও সেম কাজ হলো, তালিবানকে তো দেখছে, আফগানিস্তানে তালিবান এখন পুরো ভারতকে খোলা অ্যাক্সেস দিয়েছে। সেম কাজ মালদ্বীপের ভেতরে মোহাম্মদ মুইজুর বিরুদ্ধেও হয়েছে। এখন মনে হচ্ছে বাংলাদেশেও এরকমই কিছু একটা হতে পারে। অর্থাৎ যা কিছু হচ্ছে সবটা এতটা সহজ বা ক্লিয়ার নয় যে ভারত এইভাবেই বাংলাদেশকে ছেড়ে দিল। ওদের আর্মি চিফ যে ধরনের সিগন্যাল দিচ্ছে তাতে আমার ধারণা বাংলাদেশের জনগণের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবং যখন এগুলো হবে ওরা ভারতকেও টার্গেট করতে পারবে, কেননা ওরা তো নিজেরাই প্রো ভারত হাসিনাকে সরিয়ে ইউনিসকে এনেছে। তো ইউনিস যা করবে তার দায়িত্ব ভারতের না। আর সব শেষে ইউনিস যখন আমেরিকা পালাবে তখন রেসপন্সিবল কে থাকবে? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। তো বাংলাদেশের যে ভাগ্য সেটা বাংলাদেশের সাধারণ লোকজন বা জেহাদিরা নিজেরাই লিখেছে, আর এর যা ফলাফল সেটা ওদেরই ভোগ করতে হবে। এখন দেখা যাক যে এখানে ভারতীয় র এক্স্যাক্টলি কী করে।